চায়না সফর শেষ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যে কাজটি তিনি করেছেন, যে উপহারগুলো পেয়েছেন তিনি সেগুলো নেননি, না নিয়ে চায়নাতে উনি ফেলে রেখে এসছেন এবং সকল অন্য কর্মকর্তারাও একই কাজই করেছেন। এসে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে নেমেই তিনি বলছেন যে নতুন করে যুদ্ধের প্রস্তুতি হচ্ছে নেওয়ার জন্য পেন্টাগনের সাথে তার আলোচনা শুরু হচ্ছে। তার মানে কি যুদ্ধ আবার নতুন করে শুরু হচ্ছে আমরা বলতে পারি এখন? একটা জিনিস পরিষ্কার যে আপনার এই ইরান যুদ্ধের সমাধানটা আসলে বেইজিংয়েই হবে। আপনি একটা খবর মার্কিন প্রেসিডেন্টের খবরটা আপনি বলেছেন, এর পরের খবরটা হচ্ছে যে আপনার রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনিও কিন্তু বেইজিং যাচ্ছেন। তার মানেটা হচ্ছে এটা খুব পরিষ্কার, এখানে আপনাদের এখন এই মুহূর্তে সুপার পাওয়ার যদি তিনটা থাকে, রাশিয়া, চীন এবং আপনার আমেরিকা। হয়তো আমেরিকার সাথে চীনের আলোচনা আমেরিকা যেরকম আশা করেছিল সেরকমটা হয়নি। এখন রাশিয়াও যাবে, তারাও একটা বিশ্ব রাজনীতিতে তারাও একটা বড় ফ্যাক্টর। সো এই তিনটা পক্ষ যখন আসলে একটা জায়গায় এসে দাঁড়াবে তখন আমার মনে হয় এই সংকটটা থামবে। সো আমাদের একটু অপেক্ষা করতে হবে যে রাশিয়ান প্রেসিডেন্ট উনি বেজিং যাওয়ার পর ওনারও কি একই রকম প্রতিক্রিয়া হয় কিনা, ওনাকে কি উপহার দেয় কিনা বা দিলে উনি সেগুলো নেন কিনা, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই সংকটে আসলে এই রাষ্ট্রগুলো আসলে কোনভাবে আচরণ করছে। অবশ্যই আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মেজবাউল আজম সওদাগর, রাজনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। আপনার কাছে যেটি জানতেই চাই, চীনের সাথে বৈঠক শেষ, এখন যদি রাশিয়ার সাথে বৈঠক হয় তাতে আপনার কাছে কি মনে হয় যে এই বিশ্ব মোড়লরা একে একে বৈঠক করে যাচ্ছে, কিন্তু এদিকে আবার যুদ্ধ প্রস্তুতিরও এক ধরনের আভাস বিভিন্ন গণমাধ্যমগুলো জানাচ্ছে, আবার ইরানও বলছে তাদের যে দাবি দেওয়া সেইগুলো না মানা হলে আসলে কোনো ধরনের চুক্তিতে তারা যাবে না বা যুদ্ধবিরতিতেও আসলে তারা অবস্থান করবে না। সেই প্রেক্ষাপটে আপনার কাছেও কি মনে হয় যে যদি রাশিয়ার সাথেও যদি এই মুহূর্তে আলোচনা হয় চীনের, এই যুদ্ধের কোনো একটা ফয়সালা আসলে আসতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। এখানে বিষয়টা দাঁড়িয়েছে যে এই মধ্যপ্রাচ্যের এই যে সংকট, এই সংকটের সাথে অনেকগুলো রাষ্ট্রের যে ইনভলভমেন্ট এখানে রয়েছে এবং এই সংকটের সমাধান যে শুধুমাত্র আমেরিকার হাতে নেই, সেটি আসলে বারবার প্রমাণ হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকা এখানে একটা সংকটে পড়েছে। সংকটটা হচ্ছে তারা মানে এই মুহূর্তে যদি আমরা আমেরিকাকে যদি সুপার পাওয়ার আমরা ধরে নেই, তাহলে আমেরিকা হচ্ছে যে কিভাবে এই জিনিসটা শেষ হবে, অ্যাজ এ সুপার পাওয়ার হিসেবে তারা এককভাবে এটা শেষ করতে পারছে না এবং বিজয় ঘোষণা ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অন্য কিছু এই মুহূর্তে হাতে নেই। তো এই সংকটে মূলত পড়েছে আমেরিকা। কিন্তু প্রকৃত ব্যাপারটা হচ্ছে যে সুপার পাওয়ার হিসাবে যে আমেরিকার যে অবস্থান বিশ্বে, সে অবস্থানটা ডিক্লাইন করেছে এবং প্রতিটা মুহূর্তে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি এবং আমেরিকা নিজেও বুঝতে পারছে। তো সেই জায়গা থেকে আমেরিকাকে একটা স্ট্যাটাস কুও মেইনটেইন করতে হচ্ছে তাকে, অর্থাৎ তাকে তার পূর্বের অবস্থানটাকে ধরে রাখা, এই ধরে রাখার জন্য কন্টিনিউ তাকে চেষ্টা করতে হচ্ছে এবং ঠিক তারই অংশ হিসেবেই চীন সফর থেকে ফিরেই আবার ইরান যুদ্ধের নতুন করে শুরু করার এরকম একটা হুমকি আমেরিকার পক্ষ থেকে আসার ঠিক মূল কারণটা হচ্ছে এটা। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে যে কিভাবে এই যুদ্ধটা তিনি শেষ করবেন এবং বিজয় ঘোষণা ছাড়া এই যুদ্ধটা শেষ করা আমেরিকার জন্য একটা বড় সংকট এই মুহূর্তে। আমি বিষয়টা সেই জায়গার মধ্যে একটা আটকে প্রশ্ন আছে। করতে পারি কি? ডক্টর মেজবা, আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে এই যুদ্ধের এখন যা পরিস্থিতি তাতে এটার সামরিক কোনো সমাধান নেই। যদি সামরিক সমাধান থাকতো তাহলে যারা সামরিকভাবে শক্তিশালী তারা সামরিকভাবে তাদের সুবিধাটা এর মধ্যে আদায় করে নিত। যেহেতু এই যুদ্ধের সামরিক সমাধান নাই এবং এটার একমাত্র কূটনীতিক সমাধান, কোনোভাবে কি এই আলোচনাটাকে দীর্ঘায়িত করে নভেম্বর পর্যন্ত নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আপনি দেখেন কিনা? কারণ আমরা সবাই জানি নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচন এবং এই বিষয়ে আমেরিকার কোনো জাতীয় ঐক্য নেই এই যুদ্ধের বিষয়ে। এমন অতীতে অনেকগুলো যুদ্ধ আমরা দেখেছি সেখানে আমেরিকার দুইটা রাজনৈতিক দলই কিন্তু প্রায় একই সুরে কথা বলেছে, কিন্তু এইবার পরিস্থিতিটা একটু ভিন্ন। আপনার কাছে কি মনে হয় যে এই আলোচনা খেলাটা নভেম্বর পর্যন্ত
দীর্ঘায়িত হতে পারে এবং সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য আসলে চূড়ান্ত বিচারে একটা রাজনৈতিক বিপর্যয়ের কারণ হতে পারে। হ্যাঁ, ডেফিনিটলি। আমি যে একটু আগে সেটাই মূলত একটা ইঙ্গিত দিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে একটা মূলত একটা সংকটের মধ্যে পড়েছে। সংকটটা কিরকম সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে আসলে বিজয় ঘোষণা ছাড়া এই মুহূর্তে ট্রাম্পের হাতে তেমন কোনো কিছু নাই। মানে বিজয়টা দেখাতে পারলেই ট্রাম্প তার যে রাজনৈতিক সংকটে পড়েছে সেটা থেকে উত্তরণের একটা পথ তিনি কিন্তু খুঁজে পাবেন। তো সেক্ষেত্রে কোনো ধরনের একটা চুক্তি যদি হয় সেটি আমেরিকার জন্য বিজয় হবে। যেমনটা এখন থেকে ১২ ঘন্টা আগে ট্রাম্প একটা ইঙ্গিত দিয়েছিলেন এ ধরনের যে যদি পরমাণু অস্ত্র তৈরি না করে ইরান, তাহলে সেটাই আমেরিকার জন্য একটা বড় সফলতা হিসেবে আসবে। তো সেখানে তিনি ২০ বছরের যে চুক্তির কথাটা, যে ২০ বছরে আমেরিকা কোন ধরনের ইরান কোন ধরনের এনরিচমেন্ট এর দিকে যাবে না। সে ধরনের একটা সমাধানও যদি ট্রাম্প নিয়ে আসতে পারেন, সেটাকেও তিনি তখন বিজয় হিসেবে তিনি জাতির সামনে তুলে ধরবেন। তো ট্রাম্পের সামনে এখন মুখ্য যে সংকটটা, সেটা হচ্ছে এই রাজনৈতিক সংকট। কিভাবে আমেরিকানদের সামনে তিনি কি বলবেন সামনে? কি বলে তিনি বিজয়টা ঘোষণা করবেন? তো সেটাকে যদি আমরা ধরি, তো ট্রাম্প যদি শেষ পর্যন্ত এই সংকট থেকে উত্তরণ হওয়ার তেমন কোনো অস্ত্র যদি তিনি খুঁজে না পান, তাহলে হয়তো আরো আলোচনাটা আরেকটু দীর্ঘায়িত করার সম্ভাবনাকে আমি উড়িয়ে দিতে চাচ্ছি না। এটা ডেফিনিটলি এটার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু সেটা বোঝা যাবে যে রাশিয়ান প্রেসিডেন্ট যদি চায়না সফর করে, করার পর তারপরে সেটা পরিষ্কার আমরা বুঝতে পারবো। আহ, একই সাথে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সাথেও তো এখন বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের আগের মতো আসলে সেরকম সম্পর্কের জায়গাটা নাই, কারণ হচ্ছে ইরান যেহেতু তাদের মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত এনেছে, তার ফলে তো তাদের দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন কি মনে হচ্ছে আপনার কাছে যে তারা যদি ইরানের সাথে কারণ এর মধ্যে ইরান নিজেও বলেছে তারা মধ্যপ্রাচ্যের কোনো দেশের সাথে শত্রুতা করতে চায় না, তারা তাদের মতো ব্যবসা বাণিজ্য অথবা বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক আগে ছিল সেটি তারা রাখতে চায়। এখন যদি মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকটা সরাসরি তো বিপক্ষে দাঁড়াতে পারবে না, কিন্তু যদি ইরানের দিকে কিছুটা ঝুঁকে যায়, সেটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটু চাপ হয়ে যায় কিনা একই সাথে। এটা হচ্ছে মানে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় যদি আপনি আন্তর্জাতিক সম্পর্কের যে সূত্র সেই অনুযায়ী যদি বিষয়টাকে আপনি দেখেন, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আসলে ইরান যুদ্ধের পরে যে মধ্যপ্রাচ্য আমরা দেখতে পাবো, সেই মধ্যপ্রাচ্য হচ্ছে মানে আগের মধ্যপ্রাচ্য নয়। ইরান যুদ্ধের শুরুর আগের যে মধ্যপ্রাচ্য ছিল আর ইরান যুদ্ধ শেষ হওয়ার পরের যে মধ্যপ্রাচ্য, দুইটার মধ্যে ডেফিনেটলি একটা বড় ধরনের একটা পার্থক্য থাকবে। ইতিমধ্যে কিন্তু আপনি জানেন যে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। আপনি সৌদি আরবের সাথে যে পেট্রো ডলার একটা চুক্তি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, আপনি জানেন যে সেই চুক্তিটার কিন্তু মেয়াদ শেষ হয়ে গেছে এবং এই চুক্তিটার মেয়াদ শেষ হওয়ার পরে যে নতুন করে কোনো চুক্তিতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সৌদি আরব এখনো পৌঁছায়নি এবং সেটি কিন্তু একটা বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে যে সেই নতুন চুক্তি আবার কি হবে এবং পেট্রো ডলারের যে সুপ্রিমেসি পুরো মধ্যপ্রাচ্যে, সেটা আগামী দিনগুলোতে আর থাকবে কি থাকবে না। তারপরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আহ, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাঁটি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রয়েছে কয়েকটা রাষ্ট্রে, সেই ঘাঁটিগুলোর রাখার বা থাকার একটা চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ওই রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। কিন্তু সেই ঘাঁটিগুলো যখন আপনার ইরানের হাতে বা অন্য একটা রাষ্ট্রের হাতে আঘাতে যখন ধ্বংস হয়েছে, তখন সার্বিকভাবে ওই রাষ্ট্রগুলোর নিরাপত্তা সংক্রান্ত যে উদ্বেগ, সেটি কিন্তু নতুন ভাবে আবার সামনে এসেছে যে ওই রাষ্ট্রগুলোর নিরাপত্তা তাহলে এই মুহূর্তে কিভাবে নিশ্চিত হবে এবং আদৌ মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক যেভাবে পূর্বে ওই রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বটা নিত, এখন এই ঘাঁটিগুলো এখন আসলে ইরানের হাতে সেটি ধ্বংস নিতে হওয়ার পর পারবে কিনা সেই প্রশ্ন সামনে আসবে।